প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আলম ভূঁইয়া, সহকারী অধ্যাপক বাংলা, দোলেশ্বর আব্দুল মান্নান আদর্শ মহাবিদ্যালয়, প্রধান পরীক্ষক, ঢাকা শিক্ষা বোর্ড। তোমাদেরকে গত ক্লাসে আমি সমাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি কর্মধারয় সমাস, এটা নিয়ে আলোচনা করছিলাম। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে তোমাদেরকে আমি বলেছি যে বিশেষ্য এবং বিশেষণের যে সমাসটি হয় সেটি হলো মূলত কর্মধারয় সমাস। তোমাদের মনে রাখার জন্য, কিন্তু ব্যাকরণ বইতে যে সংজ্ঞা আছে সে সংজ্ঞা ধরলে তোমরা কিন্তু এটা মনে রাখতে পারবে না। কখনো বিশেষ্য বিশেষণ, কখনো বিশেষ্য বিশেষণ ভাবাপন্ন পদ, কখনো বিশেষণ বিশেষ্য, কখনো বিশেষ্য বিশেষ্য, কখনো বিশেষণ বিশেষণ, এগুলো মিলিয়েই কিন্তু কর্মধারয় সমাস। এখন কর্মধারয় সমাসের তোমাদের বিভাজনের মধ্যে আমি বলেছি সাধারণ কর্মধারয় সমাস এবং আরেকটি বলেছি মধ্য পদরূপী কর্মধারয় সমাস। আরও তিনটি কর্মধারয় সমাস রয়ে গেছে। সেই তিনটি কর্মধারয় সমাস হলো উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। এই তিনটি কর্মধারয় সমাসের এই তিনটি ভাগের যে আলোচনা সেটি আজকে এখন এই ক্লাসের মধ্যে তোমাদের সাথে আমি করছি। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস। এটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত গোলমাল পাকানোর একটি সমাস। এমনভাবে গোলমাল পাকিয়ে দেয় যে এই উপমান, উপমিত এটা কি এবং কিভাবে এটাকে নির্ণয় করতে হবে। কর্মধারয় সমাসের ভাগ থেকে এটাকে আলাদা করে আমাদের চিনতে হবে উপমান কোনটা, উপমিত কোনটা এবং রূপক কোনটা। অনেকে আমরা এটা আমি পরের আলোচনায় মানে রূপকে যখন আসবো তখন বলবো। এখন উপমানে যদি আমরা আসি, আমরা কথা বলার সময় আমরা অনেক সময় দেখি যে আমরা কিন্তু তুলনা করি একটির সাথে আরেকটি বিষয়ের তুলনা। অর্থাৎ এটা তুলনা আমাদের কথার মধ্যেই আসে, কারণ তুলনামূলক আলোচনা না হলে কিন্তু সেই আলোচনাটা সমৃদ্ধ হয় না। এটা যেমন সত্য, এবং তুলনামূলক শব্দ বা পদগুলো ব্যবহার না করলেও কিন্তু একটি পদের যে গুণ, একটি পদের যে আকর্ষণ, একটি পদের যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু ওর থেকে ওটা কতটা আলাদা সেটা কিন্তু আমরা দেখাতে পারি না। এই জন্য এই তুলনামূলক আলোচনাটা কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই দুটো সমাস খুব কাছাকাছি, একটা হলো উপমান কর্মধারয় আর একটা হলো উপমিত কর্মধারয়। এখন এই উপমান আর উপমিত কর্মধারয়ের মধ্যে প্রভেদটা কি, এটা যদি আমরা বলি তাহলে তোমাদেরকে আগে উপমান এবং উপমেয় আর উপমিত এই পদগুলোর পার্থক্যটা তোমাদের আগে বুঝে দিতে হবে। যেমন যে আমরা এই যে উপমানটা হলো সবসময়ই মানে যার সাথে তুলনা করছি সেটা কিন্তু উপমান। এটা বুঝতে হবে, যার সাথে তুলনা করছি। যেমন চাঁদের মতো মুখ, এখানে কিন্তু ব্যাপারটা বলা হচ্ছে যে চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। এখানে এই যার সাথে তুলনা করছি সেই তুলনাটা কিন্তু বা মুখের মতো চাঁদ কিন্তু আমি বলছি না। এটা তোমাদের বুঝতে হবে যে চাঁদের মতো মুখ, মুখটা এতই সুন্দর যেটা চাঁদের মতো বলে এটাকে কল্পনা করা হয়েছে বা এটাকে বলা হয়েছে বা বোঝানোর চেষ্টা করা হয়েছে। সৌন্দর্যের মাপকাঠিটা এখানে আনার চেষ্টা করা হয়েছে যে চাঁদের মতো মুখ। এখানে যার সাথে তুলনা করলাম সেই সুন্দরের বিষয়টি কিন্তু চাঁদ, এবং সেটা আমার কাছে না, ওটা কিন্তু দূরে। আরও যদি স্পষ্ট করে বলি সেটা হলো আমার মানে ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ পরোক্ষ, যাকে আমি তুলনা করছি, এটাই হলো উপমেয়। এই জিনিসটি না উপমান, এই জিনিসটি হলো উপমান। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা সবসময় উপমান, যার সাথে তুলনা করছি। আর যাকে তুলনা করছি, এই যে মুখ, আমি আমার নিজেকে তুলনা করছি বা অন্য আরেকজনকে তুলনা করাচ্ছি, এই যে মুখ, এটা আমার কাছে প্রত্যক্ষ, এটাকে বলবে উপমেয় বা উপমিত। তাহলে আমরা উপমান কাকে বলছি? যার সাথে তুলনা করছি তাকে উপমান,
অর্থাৎ এটা দূরের, এটা পরোক্ষ। আর যাকে তুলনা করছি সেটা হলো উপমেয় বা উপমিত। তাহলে আবার যদি আমরা বলি যে চাঁদের ন্যায় মুখ, তো এখানে ওই যে যার সাথে তুলনা করছি চাঁদ, সেটা হলো উপমান, আর যাকে তুলনা করছি সেটা হলো উপমেয় বা উপমিত। এই দুটো পার্থক্য যদি না ধরা যায় তাহলে উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় এই দুটো কিন্তু বোঝা খুব কষ্টকর হয়ে যাবে। এই দুটো তোমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। এখন আমরা যদি যাই, যেমন যেমন প্রথমেই আসি উপমান কর্মধারয়। উপমান কর্মধারয়ের মধ্যে যে আমরা যে বিষয়গুলো পাব সেটা হলো যে উপমান কর্মধারয়ে আমাদের সবসময় মনে রাখতে হবে একটি গুণবাচক শব্দ আরেকটি নামবাচক শব্দ, এটা থাকবে হলো উপমান কর্মধারয় সমাসের। অর্থাৎ এটাকে যদি আরো অন্যভাবে বলি, একটি বিশেষ্য থাকবে এবং একটি বিশেষণ থাকবে। যেমন উপমানের বেলায় আমরা বলতে পারি পরিষ্কার, যেমন চাঁদের মতো মুখ, চাঁদ মুখ। অথবা অন্যভাবেও যদি আমরা বলি যে উপমান কর্মধারয় সমাসে আমরা যদি পরিষ্কার করে যদি আরো বলি যে উপমান কর্মধারয় সমাসের উদাহরণে যদি আমরা যাই, শশকের মতো ব্যস্ত, শশব্যস্ত। এখানে একটি বিশেষ্য এবং একটি বিশেষণ আছে। কাজলের মতো কালো, এই কালোটা বিশেষণ আর কাজলটা বিশেষ্য। অর্থাৎ একটি বিশেষ্য পদ থাকছে, একটি বিশেষণ, তার মানে একটি গুণবাচক পদ এখানে লাগবেই। এটা ছাড়া কিন্তু উপমান কর্মধারয় সমাস হবে না। কুসুমের মতো কোমল, কুসুম হলো ফুল আর কোমলটি হলো নরম, এটা একটা গুণবাচক। এখানে কিন্তু একটি বিশেষ্য এবং একটি বিশেষণ আছে। যেমন হস্তি মূর্খ, হস্তির ন্যায় বা হাতির ন্যায় মূর্খ, হাতিটা বিশেষ্য আর মূর্খটা বিশেষণ। তার মানে উপমান কর্মধারয় সমাসে সবসময় আমরা একটি বিশেষ্য পদ পাচ্ছি এবং আরেকটি গুণবাচক বা বিশেষণ আরেকটি পদকে আমরা পাচ্ছি। আর উপমিত কর্মধারয় যেটা, সেটা হলো উপমান ও উপমেয় পদের মধ্যে যে কর্মধারয় সমাস হয়, উপমান আর উপমেয়। অর্থাৎ কথাটি হলো এইরকম যে এখানেও কিন্তু দেখা যায় যে মানে দুটোই আমরা যদি যেমন আমরা মানে উপমানের ক্ষেত্রে বলছি একটি বিশেষ্য পদ আর একটি বিশেষণ পদ, আর উপমিতর ক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্ট করেই বলবো যে দুটোই বিশেষ্য পদ থাকবে। ব্যাস বাক্যের মধ্যে দুটোই বিশেষ্য পদ থাকবে এবং দুটো বিশেষ্য পদ মিলে কিন্তু আমাদের এই সমাসটি গঠিত হবে। যেমন চাঁদের মতো মুখ, চাঁদ মুখ, চাঁদটাও বিশেষ্য, মুখটাও বিশেষ্য। চাঁদ মুখ, কর কমলের ন্যায়, কর কমল, এখানে করটাও বিশেষ্য আর কমল মানে পদ্ম ফুল, এটাও বিশেষ্য। সোনার মতো মুখ, সোনা মুখ, সোনাটাও বিশেষ্য, মুখটাও বিশেষ্য। ঠিক তেমনি আমরা যদি ফুল বাবু বলি, যিনি ফুল তিনিই বাবু, ফুল বাবু, দুটোই বিশেষ্য। আবার ঠিক তেমনি চাঁদ বদন, যে চাঁদের মতো বদন, বদন মানে মুখ, চাঁদের মতো মুখ, এটা অন্যভাবে বলা হয়েছে। অর্থাৎ উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য যে এখানে দুটো পদই বিশেষ্য পদ হবে। সাধারণ গুণের উল্লেখ না করে উপমান ও উপমেয়র মধ্যেই সমাসটি হয়। আর উপমেয় পদটি সবসময় সাধারণত পূর্বে বসে, আগে বসে। আর এর সমাসে সাধারণত ধর্মবাচক অর্থাৎ গুণবাচক পদের উল্লেখ থাকে। তাহলে আমরা এক কথায় যদি আবার এটাকে পুনরাবৃত্তি করি যে উপমান এবং উপমিত, তার আগে তুলনার ক্ষেত্রে যদি আমি যাই, সেটা হলো দূরের, অর্থাৎ যার সাথে আমি তুলনা করব সেটা হলো উপমান, আর যাকে তুলনা করব সেটা হলো উপমেয় বা উপমিত। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। আর উপমান উপমিতর সংজ্ঞাতে যদি আমরা যাই, মনে রাখার মতো সংজ্ঞাতে যদি যাই, ব্যাকরণের সংজ্ঞাতে না যে, তাহলে আমাকে বলতে হবে যে একটি বিশেষ্য এবং একটি বিশেষণ পদ মিলে যে কর্মধারয় সমাস হবে সেটা হলো উপমান কর্মধারয়, আর দুটো বিশেষ্য পদ মিলে যে কর্মধারয় সমাস হবে সেটি হলো উপমিত কর্মধারয় সমাস। তোমাদের মনে রাখার জন্য এটাই যথেষ্ট। তারপরে আরেকটি আছে
খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে রূপক কর্মধারয় সমাস। আমরা যখন ছোট সময়ে অর্থাৎ ক্লাস 6 অথবা 7-এ যখন আমরা পড়েছি, তখন এই রূপক কর্মধারয় সমাসটা মনে রাখার জন্য অনেক শিক্ষকই আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে ব্যাসবাক্যের মধ্যে মাঝখানে যদি রূপ শব্দটি থাকে তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস। কিন্তু এখানে একটি বিষয় হলো যে ব্যাসবাক্যটা তো আমাকে নির্ণয় করতে হবে। এখন নির্ণয় করতে যে কোন ব্যাসবাক্যের মধ্যে আমি রূপ পদটি ব্যবহার করব সেটা তো আমার জানার কথা না। অতএব এটা কিন্তু রূপক কর্মধারয় সমাস নির্ণয় করার ক্ষেত্রে যথেষ্ট কোনো যুক্তি না, এবং এটাও কোনো ফর্মুলা না। তো এই কারণে আমরা যাই শিখি না কেন, এখন তোমাদের বোঝার জন্য আমি রূপক কর্মধারয় সমাসের যে কথাটা বলবো সেটা হলো উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা, অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে এবং যাকে তুলনা করা হচ্ছে দুটোকে অভিন্ন কল্পনা করতে হবে। অভিন্ন মানে এক, এই হিসাবে কল্পনা করে যে কর্মধারয় সমাসটি হবে সেটা রূপক কর্মধারয়। ব্যাকরণের ভাষায় উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করে উপমান পদ ও উপমেয় পদের মধ্যে যে কর্মধারয় সমাস হয় সেটাই হলো রূপক কর্মধারয় সমাস। তাহলে উপমান হলো কি? উপমান হলো দূরে, পরোক্ষ, যার সাথে তুলনা করা হচ্ছে, আর উপমেয় হলো যাকে তুলনা করা হচ্ছে। এই দুটোকে যদি অভিন্ন মানে একই মাত্রায় কল্পনা করে যদি বলা হয় তাহলে সেটা হবে রূপক কর্মধারয় সমাস। যেমন বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। বিষাদ হলো দুঃখ বা বেদনা, আর সিন্ধু হলো সমুদ্র। সমুদ্রের পরিমাপ করা যায় না, এটা বিষাদ। এখন এই দুঃখ বোধটা বা কষ্টটা সমুদ্রের সাথে অভিন্ন আকারে তুলনা করা হয়েছে। এখানে কিন্তু সমুদ্রের মতো দুঃখ হয় না। বিষয়টি হলো দুঃখটা কত বড়, কত বিরাট, কত বিশাল, কত বেদনাদায়ক, সেই কথাটি কিন্তু সমুদ্রকে টেনে এনে দুটোকে অভিন্ন কল্পনা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। একই রকম করে বলা হয়েছে, যেমন প্রাণরূপ প্রিয়। প্রাণ কি দেখা যায়? দেখা যায়। প্রিয় সেটা হলো একটি ভালোবাসার বা স্নেহের একটি বিষয় বা কাছের একটি বিষয়। এই প্রিয়টাও বোঝা যায়, কিন্তু এখানে দুটো বিষয়ই প্রাণটাকে প্রিয়র সাথে তুলনা করা হয়েছে, যে আমার প্রাণটি আমার কাছে এতই প্রিয় যে সেই প্রিয় বিষয়টি অত্যন্ত কাছে, অভিন্ন হিসেবে এটাকে কল্পনা করা হয়েছে। বিদ্যারূপ ধন, বিদ্যাধন, এখানে ধন মানে সম্পদ, টাকা পয়সা, যেটার জন্য মানুষ লালায়িত থাকে। কিন্তু এখন বিদ্যাকে এটার সাথে তুলনা করা হয়েছে, এটা কিন্তু টাকা পয়সার কথা বলা হয়। অর্থাৎ টাকা পয়সা সম্পত্তির জন্য মানুষ যেভাবে লালায়িত হয়, বিদ্যার জন্য ঠিক ওইরূপ লালায়িত হওয়া, দুটোই সমান, অভিন্ন, এইভাবে এটাকে কল্পনা করা হয়েছে। ঠিক তেমনি কাল রূপ স্রোত, কাল স্রোত, কাল মানে সময়, আর স্রোত মানে প্রবাহ, যে সময়টা প্রবাহের মতো চলে যাচ্ছে। স্রোত যে গতিতে বয়, সময়টাও সেই গতিতে বয়, দুটোকে অভিন্ন কল্পনা করা হয়েছে। তো আমরা মোটামুটিভাবে আজকের ক্লাসে কর্মধারয় সমাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি ভাগ, একটি হলো উপমান কর্মধারয়, একটি উপমিত কর্মধারয়, আর একটা রূপক কর্মধারয় সমাস। তাকে কর্মধারয় সমাসের এই বিভাজনটি আমরা শিখলাম। আর খুব সহজভাবে যদি আমি বলে দিই তাহলে বলবো, একটি বিশেষ্য পদ আর একটি বিশেষ্য পদ মিলে যেটা হবে সেটা হলো উপমান, আর দুটোই বিশেষ্য মিলে যদি হয় তাহলে সেটা উপমিত। আর উপমান এবং উপমেয় পদকে অভিন্ন কল্পনা করে যে সমাসটি হবে কর্মধারয় সমাস, সেটি হলো রূপক কর্মধারয় সমাস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উপমান এবং উপমেয়। উপমান হলো যার সাথে তুলনা করা হবে, পরোক্ষ, আর উপমেয় হলো যাকে তুলনা করা হবে, প্রত্যক্ষ। এই দুটো জিনিসকে মনে রাখতে পারলে এই সমাজগুলো, বিশেষ করে কর্মধারয় সমাসের বিভাজনগুলো খুব সহজেই ধরা যাবে এবং নিরূপণ করা যাবে। তোমাদের সকলকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আর দুটো সমাস রয়ে গেছে, একটি তৎপুরুষ সমাস আর একটি অব্যয়ীভাব বহুব্রীহি সমাস। ওই সমাসটি নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো ক্লাস শেষ করছি। তোমাদের উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে সকলকে বিদায়।